2014 সালের 8ই মার্চের ঘটনা। একটি মালয়েশিয়ান বিমান ফ্লাইট MH370 মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর রাত ছিল তখন, কিন্তু ঠিক 1:19 বিশাল এই বিমানটি দক্ষিণ চীন সাগরে উধাও হয়ে যায়। কী কারণে কিভাবে এই বিমানটি সেখানে হারিয়ে গেল তা আজ পর্যন্ত জানা যায়নি। এ এক বিশাল রহস্য হয়ে থেকে গেছে। এরপর এই বিমান হারিয়ে যাওয়ার ঘটনা থেকেই অনেক বই, অনেক গল্প লেখা হয়। এরকমই এক গল্প থেকে বানানো হয়েছে এক অদ্ভুত মুভি, ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার 2। এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ঘটনা, যেখানে একটা বিমান হঠাৎ এক খারাপ আবহাওয়ার কবলে পড়ে। কিছু অদ্ভুত বজ্রপাতের কারণে এটা 2015 সাল থেকে অতীতের 1940 সালে চলে যায়। মানে বর্তমান থেকে অতীতে চলে যায়, যে সময়টা আবার যুদ্ধ চলছিল। বেশ রোমাঞ্চকর এক ঘটনা এটি। আজ এই গল্পটাই বলতে চলেছি। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের শুরুটা হয় একটি উড়ন্ত বিমানকে দেখানোর মধ্য দিয়ে। ফ্লাইটের নাম হচ্ছে IA-42। এই বিমানটা আমেরিকা থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্লেনে রয়েছে 2 জন পাইলট। প্রধান পাইলটের নাম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম, আর তার কো পাইলট ড্যানিয়েল। এই উইলিয়াম এবং ড্যানিয়েল এর আগেও বেশ কয়েকবার পার্টনার হয়েছেন, এজন্য এবারও তারা বেশ খুশি। আশা করা যায় যে এই যাত্রাটাও সুন্দরভাবে পার হবে। ক্যাপ্টেন ব্রিফিং করছিলেন। যাত্রীদেরকে বলা হয় আকাশ বেশ পরিষ্কার, আনুমানিক 7 ঘন্টার মধ্যেই তারা গন্তব্যে পৌঁছাবে। বিমানে রয়েছে 200 জন যাত্রী। ছোটখাটো একটা যাত্রা ছিল। আশা করা যায় যে যাত্রীদের গল্পগুজবেই সময়টা পার হয়ে যাবে। যাত্রীরা বেশ আনন্দিত, সাথে খুশি ফ্লাইটের এয়ারক্রুরাও। মোট 5 জন এয়ারক্রু রয়েছেন এখানে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এই যাত্রার শুরুতেই সমস্যা দেখা দেয়। এই বিমানের সকল মেশিনারিগুলো ফ্লিকারিং করতে শুরু করে। সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়। এটা দেখে তো পাইলটরা আতঙ্কে, কারণ এরকম তো হওয়ার কথা না, এটা শুভ লক্ষণ না। তবে কিছুক্ষণের মধ্যে এগুলো স্বাভাবিক হয়ে যায়, আর এর পরপরই গ্রাউন্ড কন্ট্রোলে যোগাযোগ করা হয়। গ্রাউন্ড কন্ট্রোল সার্ভিস বলতে বিমানের বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে পাইলটদেরকে গাইড করার ব্যবস্থাকে বুঝায়। মানে বিমান কোন পথে নিয়ে যাওয়া নিরাপদ হবে, সামনে আবহাওয়ার অবস্থা কী রকম, প্লেনে কোনো সমস্যা হয়েছে কিনা, এরকম নানা তথ্য গ্রাউন্ড কন্ট্রোল থেকে দেয়া হয়। যারা এই তথ্যগুলো দেয় তাদেরকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলে। তাদের কাজ হচ্ছে অত্যাধুনিক সব রেডার দেখে দেখে পাইলটদেরকে গাইড করা। তো এই গ্রাউন্ড কন্ট্রোল থেকে বলা হয় সব ঠিকঠাকই আছে, বিমানে কোনো সমস্যা নেই, সামনের আকাশও ক্লিয়ার। এটা জানার পর পাইলট শান্ত হন, সবকিছু তাহলে ঠিকঠাকই আছে। কিন্তু আর কিছু দূর যাওয়ার পর দেখা যায় পুরো আকাশ কালো মেঘে ঢাকা। মেঘের গর্জন, ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মাত্রই তো কন্ট্রোল রুম থেকে বলা হলো আকাশ পরিষ্কার, কোনো সমস্যাই নেই। তাহলে এই বজ্রপাত আসলো কিভাবে? দ্রুত বেগে বাতাস বইছে, বিমানের ভারসাম্য ঠিক থাকে না। ক্যাপ্টেন আবার কন্ট্রোল রুমে নক দেয়, কিন্তু সেখানে সংযোগ হচ্ছিল না। মানে বিমানে কোনো নেটওয়ার্ক নেই, সিগন্যাল পাওয়া যায় না। অদ্ভুত ব্যাপার, মুহূর্তের মধ্যেই জানি কি হয়ে গেল। এখন কন্ট্রোল রুমে যোগাযোগ না করলে তো মহাবিপদ, কারণ এই কালো মেঘের মধ্যে দিয়ে কি তারা তাহলে এগিয়ে যাবে? আর এরপর আকাশের অবস্থা কীরকম? বিপদ আরও বাড়বে কি কমবে কিছুই বোঝা যাচ্ছিল না। এদিকে আবার বিমানটা কিছু পথ এগিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ক্যাপ্টেন তার কো পাইলটকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছিল নিয়ন্ত্রণ ঠিক রাখার। টার্গেট হলো মেঘ কাটিয়ে চলে যেতে হবে। যাত্রীদেরকে বলা হয় সামনে কিছুটা বিপদ, তাই সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয়। এ যেন ভীতিকর অবস্থা, সব যাত্রীরা ঘাবড়ে যায়। বিমান নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যাচ্ছে। এভাবে কিছু দূর আসার পর ঘটে অদ্ভুত এক কাণ্ড। সামনে গোলাকার এক অবয়ব তৈরি হয়েছে। বজ্রপাত হচ্ছিল সেখানে। এই বৃত্তটা থেকে প্রচুর পরিমাণে আলো ছড়িয়ে পড়ে, যা সহ্য করা যাচ্ছিল না। পাইলট অনেক চেষ্টা করেন এই বৃত্তটাকে পাশ কাটিয়ে যাওয়ার, কিন্তু এটা যেন চুম্বকের মতো বিমানটাকে টেনে নিচ্ছে। অনেক চেষ্টা করেও পাইলটরা বিমানটাকে কন্ট্রোল করতে পারেন না। বিশাল এক উড়োজাহাজ এই বৃত্তের মধ্যেই ঢুকে যায়। পুরো বিমান কেঁপে উঠে, সবার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। তবে বৃত্তের এপারে চলে আসার পর বিমানটা শান্ত হলো। আকাশের এই দিকে আর কোনো বজ্রপাত নেই। তবে এখানে আরও বড় একটা অদ্ভুত ব্যাপার। তারা মাত্রই বিকালের দিকে রওনা দিল। বিকাল 5টা হবে, কিন্তু এখানে আকাশে রাত। মানে রাত হয়ে গেছে, গভীর রাত। মাত্র 10 মিনিটের মধ্যেই দিন থেকে রাত হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? বিমানে এখন আর কোনো নেটওয়ার্ক নেই। যাত্রীদের সহ প্লেনের কোনো ডিভাইসই নেটে সংযোগ হচ্ছে না। কোনো প্রকার যোগাযোগ করা যায় না, যার অর্থ হলো এই বিমানটা এখন পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তবে এই ফ্লাইটে রেডার কাজ করছিল। রেডারের মাধ্যমে বোঝা যায় আশেপাশে অন্য কোনো বিমান আছে কিনা, চলমান প্লেনটা কত উচ্চতায় রয়েছে, গতিপথ কোন দিকে, এই কিছু বিষয় জানা যায় রেডারে। তবে এখানে আবার আরেক অদ্ভুত ব্যাপার। বিমানের বেশিরভাগ অত্যাধুনিক ডিভাইসগুলো কাজ না করলেও এই রেডারটা ঠিক আছে। কো পাইলট ড্যানিয়েল তখন জানায় এই রেডারটা অনেক পুরনো।
এই বিমানের সবকিছুই প্রতি বছর পরিবর্তন করা হয়, তবে এই রেডারটা বিগত 50 বছর থেকে এই বিমানেই রয়েছে, পরিবর্তন করা হয়নি। বিষয়গুলো বেশ অদ্ভুত। পাইলটরা কিছু বুঝতে পারছিল না, তারা শুধু ভাবে প্লেনে সমস্যা হয়েছে। তারা আশায় আছে কন্ট্রোল রুম থেকে হয়তো এইসব কিছু ঠিক করে দেওয়া হবে, তারপর আর কোনো সমস্যা থাকবে না। এদিকে যাত্রীদের বেসামাল অবস্থা। তখন পাইলটরা জানান আকাশ খারাপের জন্য এমন হয়েছে। এটা আসলে অস্বাভাবিক কিছু না, বারমুডা ট্রায়াঙ্গেল পার হওয়ার সময় এরকমই প্রায়ই হয়। এটা একটা মিথ্যা ছিল, তারা কোনো বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়নি। যাত্রীদেরকে শান্ত করার জন্য তারা এই মিথ্যাটা বলে। এরপর পাইলটরা এগিয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন লক্ষ্য করেন রেডারে তারা ব্যতীত অন্য কোনো বিমানের চিহ্নই নেই। মানে তাদের কাছাকাছি 50 মাইল পথ পর্যন্ত অন্য কোনো বিমান আর নেই। এরকম তো হওয়ার কথা না, আকাশের এত বড় পথ নিয়ে তারা শুধু একাই এখানে রয়েছে। রেডারের সিগন্যালগুলো অদ্ভুত, তেমন কিছুই বোঝা যায় না। আবার চারদিকের পরিবেশ দেখে মনে হয় এটা আমেরিকার কোনো পথই না। উইলিয়াম ভাবে তারা অজানা কোনো পথে এগিয়ে চলেছে। তখন তিনি সিদ্ধান্ত নেন প্লেনটা তিনি একটু নিচে নামিয়ে দেখবেন, তাহলে পরিবেশ দেখে হয়তো বোঝা যাবে তারা আসলে আছে কোথায়। কিন্তু এটা করার আগে তিনি একজন ক্রুকে কল দেন। তার নাম হচ্ছে ক্যামেরন। ক্যামেরনকে বলা হয় যাত্রীদেরকে শান্ত করে রাখতে। বিমান এখন একটু নিচে নেমে আবার উঠে যাবে, এতে একটু ঝাঁকির সৃষ্টি হতে পারে, এতে আবার তখন যাত্রীরা একটু ভয় পেতে পারে। ক্যাপ্টেন এরপর বিমানটাকে কিছুটা নিচে নিয়ে যান। এদিকে আবার নিচে নামার সাথে সাথেই দেখা যায় রেডারে 10-12টা প্লেন একসাথে চলে এসেছে। মানে তাহলে নিচের দিকে বেশ কিছু বিমান আছে। এতে ক্যাপ্টেন বেশ তৃপ্তি পান। কিন্তু কো পাইলট ড্যানিয়েল জানায় অদ্ভুত বিষয়। রেডারে যে প্লেনগুলো মাত্রই ধরা পড়ল, এগুলো সাধারণ কোনো যাত্রীবাহী বিমান নয়। এগুলো আকারে অনেক ছোট, সেগুলো আবার খুব দ্রুত উড়ে যাচ্ছে। এদিকে বিমান আরও কিছু নিচে নামার পর দেখা যায় এখানে এক অবাক কাণ্ড। নিচে খণ্ড খণ্ডভাবে বোমাবাজি হচ্ছে। ছোট কিছু যুদ্ধ বিমান উড়ে যায়, মনে হয় এখানে কোনো একটা যুদ্ধ হচ্ছে। কিন্তু যুদ্ধ কি জন্য? এ সময় যুদ্ধ অবাক করা ব্যাপার। এই শহরের উপরে ধ্বংস চালানো হচ্ছিল, এই দৃশ্য দেখে যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। তাদের এইসব কিছু স্বপ্ন মনে হচ্ছিল। ক্রু মেম্বাররা যাত্রীদেরকে শান্ত রাখার চেষ্টা করে, হৈহুল্লোর অবস্থা। একসময় দেখা যায় ক্যাপ্টেনদের কাছে এক যুদ্ধ বিমান চলে এসেছে। উইলিয়াম ভয় পেয়ে যান। দ্রুত বিমানটাকে আবার উপরে নিয়ে আসা হয়। উপরে আসার পর পরিবেশটা শান্ত হলো। তাহলে কথা হচ্ছে ক্যাপ্টেনরা এখন যেখানে যে পথে রয়েছেন তার ঠিক নিচে কোনো না কোনো যুদ্ধ হচ্ছে। কিন্তু এটা তো সম্পূর্ণ আজব ব্যাপার। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। আপনি কি জানেন এখন ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ এবং দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু ঔষধ অনেক ফার্মাসি খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধই রয়েছে আরোগ্যতে। এই অ্যাপটি ইনস্টলের সাথে সাথেই 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন, অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে চাইলে আফনান কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। অন্যদিকে যাত্রীরা আতঙ্কিত। তারা ক্রুদের কাছে জানতে চায় নিচে আসলে হচ্ছেটা কি, আর তারা কোন পথে যাচ্ছে। ক্রুরা এখানে তেমন কিছুই বলতে পারে না, তারা শুধু একটু ধৈর্য ধরতে বলে। এদিকে ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করছেন কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবেই যোগাযোগ হয় না। এখন এই অবস্থায় সবার আগে যেটা জানতে হবে এই বিমানটা আসলে আছে কোথায়। এভাবে অজানা পথে তো এগিয়ে যাওয়া যাবে না, তাদের ইংল্যান্ড পৌঁছাতে হবে। তখন ক্যাপ্টেন বলেন তারা কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার এই বিমানটা নিচে নামাবে। কাছাকাছি কোনো এয়ারপোর্ট থাকলে সেখানে ল্যান্ড করা ছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু ড্যানিয়েল এমনটা করতে মানা করে। সে বলে নিচে মাত্র যে অবস্থা দেখা গেল, এই যুদ্ধ পরিবেশে নেমে যাওয়া ঠিক হবে না, বড় বিপদ হতে পারে। তখন ক্যাপ্টেন জানান এছাড়া তো আর কোনো উপায় নেই, এভাবে ভেসে থাকলে কয়েক ঘন্টার মধ্যেই সব জ্বালানি শেষ হয়ে যাবে, তখন তো বিমানের আরও বড় বিপদ। অন্যদিকে বিমানের এই যাত্রীদের মধ্যে 2 জন ছিলেন ইতিহাসের প্রভাষক, ডেল এবং বেনেট। তারা নিচের এই পরিবেশ দেখে অবাক হন। তারা ইতিহাস সম্পর্কে ভালো জানেন। তারা এসব দিকে ধারণা করে নেন এটা বিশ্বযুদ্ধের সময়। নিচে যে যুদ্ধটা হচ্ছে এটা 2য় বিশ্বযুদ্ধ। তারা দ্রুত বিমানের ককপিটে এগিয়ে আসেন, পাইলটকে সব জানাতে হবে, কিন্তু ক্রুরা তাদেরকে আসতে বারণ করছিল। বেনেট তখন চিৎকার করে সবকিছু খুলে বলে যে নিচে বিশ্বযুদ্ধ চলছে, আর মাত্র যে যুদ্ধ বিমানটা পাশ দিয়ে উড়ে গেল
এটা জার্মানির বিশেষ যুদ্ধবিমান, যা 1945 সালের পর থেকে আর কখনো বানানো হয়নি। এই বিমানগুলো চালাতো হিটলারের নাৎসি বাহিনী। এগুলো শুনে ক্যাপ্টেন উইলিয়াম অনেক রেগে যান। এগুলো তার আজগুবি মনে হয়। বেনেটদেরকে চলে যেতে বলা হচ্ছিল, কিন্তু তারা বারবার বলে যাচ্ছে তারা এখন বিশ্বযুদ্ধের সময়ে কোনো এক অদ্ভুত কারণে তারা টাইম ট্রাভেলই করেছে। বেনেট এ সময় দেখে বিমানের কোনো যন্ত্রে নেটওয়ার্ক নেই। তখন সে বুঝায় তার কথাই সত্য, কারণ অতীতে 1940 সালে চলে আসায় তখন তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না, অত্যাধুনিক স্যাটেলাইটগুলো আবিষ্কারই হয়নি। এর থেকেও বড় কথা হলো, নিচে মাত্র যে যুদ্ধটা দেখা যাচ্ছে এটার কথা ইতিহাসের পাতায় রয়েছে, এগুলোর চিত্র আছে। এই বিমান এখন রয়েছে জার্মানিতে। এসব শুনে ক্যাপ্টেন অনেক দ্বিধায় পড়ে যান। তিনি বলেন, যদিও তার এইসব কিছু আজগুবি মনে হচ্ছে, কিন্তু এই সমস্যাটার সমাধান কি? তারা আবার তাদের অবস্থায় ফিরে যাবে কিভাবে? প্রভাষকরা বলে তারা আসলে জানে না যে এটার সমাধান কি, তবে তাদের ধারণা প্লেনটা যেহেতু এক বজ্রপাতের মাধ্যমে অতীতে এসেছে, তাই আবার যদি এরকম কোনো বজ্রপাত দেখা যায় তাহলে হয়তো সেখানে আবার টাইম লুপ তৈরি হবে, সেটা দিয়েই তারা আবার আগের অবস্থায় ফিরতে পারবে। এসব ক্যাপ্টেনের খুবই হাস্যকর মনে হচ্ছিল। তিনি আপাতত বেনেটদেরকে যেতে বলেন, আর তাদেরকে বলে দেওয়া হয় এই ব্যাপারগুলো যেন অন্য কোনো যাত্রীরা জানতে না পারে। এরপর ক্যাপ্টেনরা আবার বিমানটা কিছুটা নিচে নামায়। নিচে নেমে আসায় হয়তো কোনো রেডিও সিগন্যাল পাওয়া যেতে পারে। উইলিয়াম রীতিমতো যোগাযোগের চেষ্টা করছে, আর হঠাৎ এ সময়ই ওয়াকিটকিতে একটা চ্যানেল কানেক্ট হয়। এক ব্রিটিশ সৈনিক কথা বলছে, তার নাম নিগেল। হুট করে এরকম সংযোগে আসায় ব্রিটিশ সৈনিক ক্যাপ্টেনদের পরিচয় চায়। ক্যাপ্টেন তখন দ্রুত তাদের পরিচয় দেন, এরপর বলেন তাদের সাহায্য দরকার। তারা অন্ধের মতো এই সীমাহীন আকাশে উড়ে বেড়াচ্ছে, তাদের নিচে যুদ্ধ হচ্ছে, পাশে আবার জার্মান যুদ্ধ বিমানগুলো উড়ে যায়। এটা শুনে ব্রিটিশ সৈনিক অবাক। সে বলে, আপনারা এয়ারফোর্সের লোকজন নন, দেশেরও যুদ্ধ করছেন না? ক্যাপ্টেন জানান, কিসের যুদ্ধ? আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের সাথে রয়েছে 200 জন যাত্রী, দ্রুত আমাদেরকে ইংল্যান্ডে পৌঁছাতে হবে। সৈনিক তখন জানায় এটা হতেই পারে না। যুদ্ধের সময় কিভাবে একটা যাত্রীবাহী বিমান এই যুদ্ধপথে উড়ে যাচ্ছে? আবার এত বড় একটা যাত্রীবাহী বিমান কিভাবে তাদের এয়ারফোর্সের বেতার তরঙ্গে যুক্ত হয়? ক্যাপ্টেন জানায় তাদের রেডিও ট্রান্সমিশনের ক্ষমতা অনেক বেশি, অনেক দূরের সিগন্যালও এটা ধরতে পারে। সৈনিক তখন বলে এটা সম্ভব না, এত শক্তিশালী বেতার সংযোগ তো এখনও তৈরি হয়নি, আর তৈরি হয়ে থাকলে সবার আগে তাদের কাছেই থাকতো। ক্যাপ্টেন তখন অবাক হন। তিনি বলেন এগুলো তো অনেক বছর আগেই তৈরি হয়েছে। ক্যাপ্টেন তখন নিগেলের কাছে বর্তমান সময়টা জানতে চান। নিগেল বলে এখন রাত 11টা 17 জুন 1940 সাল। এটা শুনে পাইলটরা একদমই হতবাক, মানে প্রভাষকরা যা বলেছিল তা সবই সত্য, তারা অতীতে চলে এসেছে। যাই হোক, ক্যাপ্টেন আর এসব বুঝতে চান না, তিনি শুধু চান সাহায্য, কিভাবে তারা ইংল্যান্ডে যেতে পারবে। কিন্তু এদিকে নিগেলের এইসব কিছু আজগুবি মনে হচ্ছিল। সে মনে করে এনারা হয়তো জার্মান বাহিনী আর তাকে বোকা বানাচ্ছে, তাই নিগেল সংযোগটা কেটে দিতে চায়। ক্যাপ্টেন তখন বাধ্য হয়ে প্রভাষকদের ডেকে আনেন, তারা হয়তো নিগেলকে এইসব কিছু বিশ্বাস করাতে পারবে। এরপর বেনেটরা এসে নিগেলের সাথে কথা বলেন। প্রভাষক বলেন তারা বর্তমান থেকে অতীতে চলে এসেছে, এটা অদ্ভুত হলেও সত্য। তারা এখন সম্ভবত ফ্রান্সের রেন নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে। তো ইতিহাস অনুযায়ী আজকের এই দিনে এই রেন নদীর মধ্যেই ব্রিটিশ একটি জাহাজ ল্যান্কাস্ট্রিয়া ধ্বংস হয়। এখন এই জাহাজ যদি সত্যি সত্যি আজ ডুবে থাকে, তাহলে তাদের কথা সত্য, তারা ভবিষ্যৎ থেকে অতীতে এসেছে, এটা তাদের প্রমাণ। তারা অতীতের সব জানে। এসব শুনে নিগেল হতবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই ব্রিটিশ জাহাজটা ধ্বংস হয়েছে। তাহলে ক্যাপ্টেনরা যা বলছে তা সব সত্য। তো এখন নিগেল জানায় সে ক্যাপ্টেনদেরকে সাহায্য করতে চায়, তবে তার আগে তাকে এই ব্যাপারগুলো তার কমান্ডারকে জানাতে হবে। কমান্ডার পারমিশন দিয়ে দিলেই সে ক্যাপ্টেনদেরকে সাহায্য করবে। সৈনিকের পরে সে কমান্ডারকে এসব জানায়। এদিকে বিমানের এক যাত্রী লুকিয়ে পাইলটদের এইসব কথা শুনে ফেলেছিল। সে পরিস্থিতি বোঝা যায়। প্রভাষকদের কাছে কিছু ইতিহাসের বই ছিল, এগুলো ঘেটে ঘেটে সে নিচের পরিবেশের সাথে সব মিলিয়ে নেয়। এতে সেও পুরোপুরি কনফার্ম হয় যে তারা অতীতেই চলে এসেছে। বিষয়টা সে লুকিয়ে রাখে না, বিমানের অন্য সব যাত্রীদেরকে তা জানায়। সবাইকে বলা হয় তারা এখন 1940 সালে। এটা যাত্রীদের কেউ বিশ্বাস করে না, লোকটাকে পাগল মনে করা হয়। তখন লোকটা যাত্রীদেরকে নিচে তাকাতে বলে। প্রভাষকদের বইগুলোকে দেখানো হয়। এতে আবার কিছু যাত্রী এই লোকটার পক্ষ নিয়েছিল, বাকিরা এগুলোকে পাগলের প্রলাপই মনে করে। একটা সময় লোকটা যাত্রীদেরকে উদ্দেশ্য করে বলে, আমরা এখন যুদ্ধের উপর দিয়ে চলে যাচ্ছি, এক সময় কিন্তু এই বিমানের জ্বালানি শেষ হয়ে আসবে, তখন নিচে ল্যান্ডিং করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নিচে নামলে কি হবে? যুদ্ধ হচ্ছে, আমরা রয়েছি ফ্রান্সে, নামা মাত্রই হিটলার বাহিনী আমাদেরকে মেরে ফেলবে, কারণ আমরা হচ্ছি তাদের শত্রু আমেরিকান। বিমানে থাকলেও মৃত্যু, নিচে নামলেও মৃত্যু, তবে আমরা কিন্তু এই মৃত্যুটাকে মহান বানাতে পারি।
আমরা চাইলেই কিন্তু এই প্লেনটা পুরো জার্মান বাহিনীর উপর ক্র্যাশ করাতে পারি, হিটলারকে মেরে ফেলতে পারি। আমাদের কাছে ইতিহাস আছে, আমরা জানি জার্মানরা এখন কোথায়। যেহেতু আমরা মারাই যাব, তাহলে চলুন আমরা নিজেদেরকে উৎসর্গ করে দেই, হিটলার বাহিনীর অবসান ঘটাই। এগুলো বেশিরভাগ মানুষ পাগলের প্রলাপ মনে করলেও কিছু মানুষ আবার এই লোকটার পক্ষ নিয়েছিল। তারা এখন ক্যাপ্টেনদেরকে এটাই করতে বলবে। এই বিমানে আবার কিছু আর্মি অফিসারও ছিল, তারা এসে এই লোকদেরকে বাধা দেয়। অফিসাররা এই লোকটাকে বিশ্বাস করে না, তাকে প্লেন হাইজ্যাকার বলা হয়, জঙ্গি বলা হয়। এতে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছিল, বিমানে অস্থির অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ এভাবেই চলার পর ওই লোকটাকে থামানো হয়। অফিসার এখানে বলেন, আমরা যদি অতীতে এসেও থাকি, তারপর ওই প্লেনকে নিচে ক্র্যাশ করা যাবে না, কারণ কোনোভাবে যদি এই প্লেনটা অক্ষত থেকে যায়, তাহলে এটা শত্রু বাহিনী ব্যবহার করতে পারবে, তাহলে তারা আরও শক্তিশালী হবে। আবার এখানে যে ইতিহাস বইগুলো রয়েছে, এগুলো পড়ে ফেললে তো জার্মানরা সবকিছু পরিবর্তনই করে ফেলবে, তখনই হিটলারই বিশ্বযুদ্ধে জিতে যাবে। এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। এদিকে নিগেল ক্যাপ্টেনদের সাথে যুক্ত হয়েছিল। তাদের কমান্ডার ক্যাপ্টেনদেরকে সাহায্য করতে রাজি। এখন তাদের কি সাহায্য দরকার? ক্যাপ্টেন বলেন, তারা একটা নিরাপদ জায়গা পেতে চায়, যেখানে তারা ল্যান্ডিং করতে পারবে, আর যাত্রীদেরকে আশ্রয় দিতে হবে। আরও একটা ব্যাপার জানতে চাওয়া হয়, কাছাকাছি কোথাও কোনো বজ্রপাত হচ্ছে কি না। এসব শুনে সৈনিক বলে, ঠিক আছে, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে, কিন্তু এর জন্য দরকার ক্যাপ্টেনদের বিমানের একদম সঠিক অবস্থান। ক্যাপ্টেনরা এখন ঠিক কোন জায়গাটায় আছে এটা জানা গেলেই নিগেল তাদেরকে গাইড করতে পারবে। পাইলটরা তখন প্রভাষকদের সাথে মানচিত্রটা ঘাটাঘাটি করেন। একটা জায়গাকে অনুমান করা হয়, তবে তারা পুরোপুরি নিশ্চিত না। যেহেতু অনুমানে কোনো কাজ হবে না, এজন্য কো পাইলট ড্যানিয়াল একটা উপায় বের করেন। ড্যানিয়াল জানান, সে তাদের বিমানের ল্যান্ডিং লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছে। এতে করে নিগেলদের লোকজনরা বুঝতে পারবে ক্যাপ্টেনদের বিমান আসলে কোনটা এবং সেটা কোথায়। এদিকে আবার ল্যান্ডিং লাইটগুলো জ্বালানো মাত্রই পিছন থেকে কিছু যুদ্ধ বিমান চলে আসে। এগুলো ছিল শত্রু বিমান। তারা ক্যাপ্টেনদের এই আমেরিকান বিমান ধরাশায়ী করতে এসেছে। যাত্রীরা জানালা দিয়ে দেখে জার্মানদের যুদ্ধ বিমান। জার্মানদের এখানে টার্গেট, তারা এই বিশাল বিমানটাকে ধ্বংস করবে, নয়তো হাতিয়ে নিবে। বিষয়টা ক্যাপ্টেনরাও বুঝতে পেরেছিল, তাই সবাই জায়গা মতো বসে প্রস্তুত হয়। এখানে যুদ্ধ হতে চলেছে। এর কিছু পরই শত্রু বাহিনী আক্রমণ করে। দ্রুত গতিতে গুলি ছোড়া হচ্ছিল, তবে এত বিশাল একটা বিমানকে সহজে বিধ্বস্ত করা যাবে না। আধুনিক যুগের বিমান বাইরের স্তর যথেষ্ট শক্তিশালী, গুলিগুলো খুব বেশি ক্ষতি করতে পারছে না। ক্যাপ্টেন রাও আপ্রাণ চেষ্টা করছে ভারসাম্য টিকিয়ে রাখার জন্য। যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, এ যেন রণক্ষেত্র। ক্যাপ্টেনদের চারদিক ঘিরে রয়েছে একাধিক যুদ্ধ বিমান। এভাবেই চলতে থাকলে এই বিমান টিকতে পারবে না। তাই ক্যাপ্টেন তখন একটা উপায় বের করে, সে দ্রুত প্লেনকে নিচে নিয়ে যায়। তারা 12,000 ফিট থেকে একদম 1000 ফিটে নেমে আসে। পিছনে তাদের ফলো করছিল যুদ্ধ বিমানগুলো। 1000 ফিট অর্থাৎ স্থলের একদম কাছাকাছি এসে আবার হুট করে বিমানকে উপরে তোলা হয়। বিমান শক্তিশালী, তাই এটা হুট করে উঠে যায়। কিন্তু পিছনে যে জেট প্লেনগুলো এসেছে, তারা এভাবে উঠতে পারে না। তাদের বেশ কিছু স্থলে গিয়ে ক্র্যাশ করে। তবে যেগুলো বেঁচে গিয়েছে তারা ক্যাপ্টেনদেরকে ছাড়বে না। আরও বেশি গুলি ছোড়া হয়। এতে একটা পর্যায়ে প্লেনের ককপিটে ছিদ্র হয়ে যায়। ড্যানিয়াল আহত হয়ে পড়েছিল, তার পেটে গুলি লেগেছে। এদিকে ককপিট ফুটো হতে প্লেনের ভারসাম্যটা আর ঠিক থাকে না। মহাবিপদ। ক্যামেরন তখন দ্রুত কিছু কাপড় ব্যান্ডেজ নিয়ে এসে কোনোভাবে ফুটোগুলো বন্ধ করে রাখে। অন্যদিকে ক্যাপ্টেন বিমানটাকে মেঘের উপরে নিয়ে যায়। এত উপরে চলে আসায় তারা হামলা থেকে আপাতত রেহাই পেল। এ সময় আবার এয়ার ক্রুরা বলে, তাদের এখন উচিত বিমানের যাত্রীদেরও সাহায্য নেয়া। সবাই মিলে এক হলেই বেঁচে থাকা সম্ভব। ক্যাপ্টেন তখন ড্যানিয়ালের হাতে প্লেনটা দিয়ে যাত্রীদের সাথে কথা বলতে আসেন। ক্যাপ্টেন যাত্রীদেরকে বর্তমান অবস্থাটা সম্পর্কে পুরোপুরি জানান। ক্যাপ্টেন বলেন, বিমান হামলায় ককপিটে বেশ কিছু ছিদ্র হয়েছে। সেগুলো যদিও কোনোভাবে বন্ধ করে রাখা হয়, কিন্তু এতে বিপদ কাটেনি। গোলাবাজিতে বিমানের ল্যান্ডিং গিয়ারও এখন নষ্ট। এখন এটা ঠিক করা না হলে তারা ল্যান্ডিং করতে পারবে না, ভেসে ভেসেই তাদের মৃত্যু হবে। তো এখন এটা ঠিক করার জন্য কিছু লোক দরকার। ক্যাপ্টেন একা ঠিক করতে পারবে না। সকল যাত্রীরা এখানে ভয়ে থাকলেও 2 জন সাহসী যাত্রী উঠে দাঁড়ায়। একজন হচ্ছে টেরেসা, অন্যজন হেক্টর। এরপর এই 2 জনকে সাথে নিয়ে বিমানের নিচতলায় আসা হয়। এখানেই রয়েছে প্লেনটার ল্যান্ডিং গিয়ার। এখানে আবার এই 2 জন লোকের মধ্যে টেরেসা ছিল ইঞ্জিনিয়ার। সে এসে সমস্যাটা খুঁজে বের করে। কিছু ছিঁড়ে যাওয়া তারকে জোড়া লাগানো হয়। তবে সবথেকে বড় সমস্যাটা হলো ল্যান্ডিং গিয়ারে কিছু একটা আটকে রয়েছে। এজন্য এটা ওঠানামা করে না। এখন যে কাউকে এই ল্যান্ডিং গিয়ার পর্যন্ত যেতে হবে। গিয়ার থেকে আটকে যাওয়া জিনিসটা সরালেই সমস্যাটা শেষ। কিন্তু কথা হলো, চলন্ত বিমানে কে এখন এই গিয়ার পর্যন্ত যাবে? ক্যাপ্টেন যেতে চাইলে বাকিরা তাকে বাধা দেয়।
কারণ ক্যাপ্টেন এই বিমানের প্রধান পাইলট, তার কিছু হলে সর্বনাশ হয়ে যাবে। তাই তখন হেক্টর গিয়ার পর্যন্ত নেমে যায়। খুবই বিপজ্জনক কাজ। চলন্ত বিমানে এভাবে নামা অনেক বড় সাহসের ব্যাপার। হেক্টর গিয়ার থেকে জিনিসটা সারিয়ে নেয়, এরপর ল্যান্ডিংটা ঠিক হয়ে গেল। তবে এখানে হেক্টর অল্পের জন্যই পড়ে যেতে ধরেছিল, তবে শেষমেশ তার রক্ষা হয়। এরপর ক্যাপ্টেন আবার ককপিটে ফিরে আসেন। প্লেনের জ্বালানি প্রায় শেষের দিকে, সর্বোচ্চ 1 ঘন্টা সময় চলাচল করা সম্ভব। তাহলে এখন নিগেলের সাথে যোগাযোগ করা দরকার। বিমানটা আবার নিচে নিয়ে এসে নিগেলের সাথে যোগাযোগ করা হয়। ক্যাপ্টেন বলেন জরুরি অবস্থা, 40 মিনিটের মধ্যেই তাদেরকে ল্যান্ডিং করতে হবে। নিগেল একটু সময় চায়, ফ্রেঞ্চ বর্ডারটা ক্রস করতে পারলেই নিরাপদ স্থান পাওয়া সম্ভব। এই কথার সময়ই আবার শত্রু বাহিনী সেখানে চলে আসে। ক্যাপ্টেনদের বিমানে কিন্তু রেডার রয়েছে, আর এই রেডারের তরঙ্গ দিয়ে জার্মান বাহিনীরা বুঝে যায় ক্যাপ্টেনরা কোথায় আর কোন দিকে যাচ্ছে। এজন্যই যখন ক্যাপ্টেনরা নিচে নেমে আসে, ঠিক তখনই জার্মান বাহিনী তাদের উপর আক্রমণ চালায়। এবার শত্রু বাহিনী মিসাইল নিয়ে এসেছে, একাধিক গুলি করা হচ্ছিল, তার মধ্যে বোমাবাজি, বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। তবে ক্যাপ্টেন উইলিয়ামও বসে থাকার ব্যক্তি নন। তিনি বুদ্ধি করেন, তার কাছে রেডার রয়েছে। রেডার দেখে দেখে তিনি শত্রু বিমানগুলোকে মুখোমুখি নিয়ে আসেন। এটা একটা টেকনিক, এতে মুখোমুখি সংঘর্ষে বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস হয়। পরিস্থিতি আপাতত শান্ত হলো, কিন্তু এভাবে আসলে বারবার রক্ষা পাওয়া যাবে না, বড় কোনো উপায় খুঁজতে হবে। ড্যানিয়েল তখন বলে, আমাদের যে রেডার রয়েছে এটা দিয়ে আমরা যেমন জার্মানদেরকে দেখতে পাই, ঠিক একইভাবে তারাও কিন্তু আমাদের খোঁজ পেয়ে যাচ্ছে, যেহেতু এই রেডারের তরঙ্গগুলোকে ওই যুদ্ধবিমানগুলো ধরে ফেলে। এ সময় বেনেট বলেন, একটা উপায় আছে, আমরা যদি আমাদের এই রেডারটা খুলে ফেলি আর সেটা নিগেলকে দিয়ে দেই, তাহলে তো জার্মানরা আমাদের অবস্থান খুঁজে পাবে না, যেহেতু রেডারটা আমাদের কাছেই থাকছে না। আবার অন্যদিকে নিগেল এই রেডারটা পেয়ে গেলে সে এটা দেখে দেখে আমাদের সামনের পথগুলোকে বলে দিতে পারবে, আমরা তখন লুকিয়ে নিরাপদে চলে যেতে পারবো। মোট কথা তারা জার্মানদের কাছ থেকে লুকাবে আর নিগেল তাদেরকে গাইড করবে। তো এটারই সিদ্ধান্ত হয়। ক্যাপ্টেন আবার নিগেলের সাথে কথা বলে, এই সব কিছু জানানো হয়, নিগেল এতে রাজি। এখন এই রেডারটা একটা বিশেষ জায়গায় ফেলাতে হবে, যেখান থেকে আর কি নিগেল তার বাহিনী দিয়ে এটা সংগ্রহ করবে। জায়গাটা নির্দিষ্ট করা হয়। এদিকে উইলিয়াম এসে যাত্রীদেরকে এসব বলে, কিছুক্ষণের মধ্যেই রেডার ফেলাতে হবে, সাহায্য দরকার, প্যারাশুটের মতো কিছু একটা হলে খুব ভালো হয়। এ সময় এক বৃদ্ধ লোক উঠে দাঁড়ায়, তার কাছে প্যারাশুট রয়েছে। এই প্যারাশুটে কিছু ব্যাগ রাখা হয়, তার মধ্যে রেডার ঢুকিয়ে এটা শক্তপোক্ত করা হয়। এটা এখন ফেলানোর জন্য প্রস্তুত। 5 মিনিটের মধ্যেই জায়গাটা চলে আসে। জানালা দিয়ে খুব সতর্কভাবে রেডারটা ফেলানো হয়। তবে দুর্ভাগ্যবশত এটা বর্ডার এরিয়াতে পড়েছিল, যেখানে আবার জার্মান বাহিনীরা টহল দিচ্ছে। তবে কাছাকাছি ব্রিটিশরাও চলে এসেছিল, তাদের সাথে জার্মানদের লড়াই হয়। ব্যাপক লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশরা রেডারটা নিতে পারে। এরপর এটা নিয়ে এসে নিগেলকে দেয়া হয়। এক মুহূর্ত সময় নষ্ট না করে নিগেল দ্রুত এটা তাদের টাওয়ারে যুক্ত করে। এদিকে আবার ইতিমধ্যেই শত্রু বাহিনী ক্যাপ্টেনদের কাছে পৌঁছে গেছে। আবার গুলি ছোড়া হয়, জানালা ভেঙে গেছে, 2-1 জন মারাও যায়। বিমানের অবস্থা ভালো না, জ্বালানি একদম শেষের দিকে। নিগেলকে বলা হয় দ্রুত ল্যান্ডিং করতে হবে, জায়গা দরকার। নিগেল জানায় কাছাকাছি কোনো ল্যান্ডিং স্পট নেই। তবে এ সময় আবার নিগেল বলে, বেশ কাছাকাছি এক জায়গায় আকাশ খারাপ, বজ্রপাত হচ্ছে। এটার কথাই কিন্তু ক্যাপ্টেন আগে জানতে চেয়েছিল। ক্যাপ্টেন তখন নিগেলকে বলে ওই জায়গাটার পথ বলে দিতে। নিগেল তাদেরকে গাইড করে আর বিমানটাকে ঠিক এই জায়গাটায় নিয়ে আসা হয়। বিমানের জ্বালানি একদম শেষ, এখানে আর ল্যান্ডিং করা যাচ্ছে না। ক্যাপ্টেন তখন এই বজ্রপাতের মধ্যেই যেতে চায়। নিগেলকে বিদায় জানানো হয়। এরপর এই বিমানটা এই বজ্রপাতের মধ্যেই ঢুকে পড়ে। আবার এক শিহরণ বয়ে যায়, প্রচুর আলো। আলো কেটে গেলে দেখা যায় তারা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এটা 2015 সাল, ইংল্যান্ডের এয়ারপোর্ট। বিমান ক্ষতিগ্রস্ত, তবে মানুষরা অক্ষত আছে। অবশেষে দীর্ঘ 7 ঘন্টার এক অদ্ভুত বিভীষিকাময় যাত্রার পর ফ্লাইট IA-42 তার গন্তব্যে পৌঁছালো। যাত্রীরা অবাক হয়ে এসব ভাবছে, এই অদ্ভুত যাত্রার কারণ তারা জানে না, তবে তারা যে বেঁচে ফিরেছে এটাই সবথেকে বড় কথা। সব যাত্রীরা এক এক করে নেমে যায়, শুধু একজনই বাকি ছিলেন, এক বুড়ো লোক। এই লোকটাই আগে প্যারাশুট দিয়েছিলেন। ক্যাপ্টেন এসে বুড়ো লোকটাকে বলেন, আপনাকে ধন্যবাদ, বিপদ এখন আর নেই, আমাদের নামতে হবে। তখনই লোকটা ক্যাপ্টেনকে বলেন, ক্যাপ্টেন আপনি অনেক সাহসী ও বুদ্ধিমান। আপনি যদি নিগেলকে রেডারটা না পাঠাতেন তাহলে হয়তো এত এত যাত্রী বেঁচে ফিরতে পারত না। এটা শুনে ক্যাপ্টেন বলেন, আপনি কিভাবে জানেন যে আমরা রেডার পাঠিয়েছি নিগেলকে? এই নিগেল নামটা আপনি জানেন কিভাবে? তখন এই লোক জানায়, বয়স বেড়েছে জন্য কি আমাকে চিনতেই পারলেন না? আমি তো ছিলাম 1940 সালের সৈনিক নিগেল। অতীতে আমি আপনাদের গাইড করেছি,
আবার বর্তমানে আপনাদের বিমানে যাত্রী হয়ে যাত্রাও করলাম। আসলে এখানে এই বৃদ্ধটাই ছিল নিগেল। সে অতীতে বিশ্বযুদ্ধ করেছিল, সেই ছিল সৈনিক। ক্যাপ্টেনদেরকে ইনি সাহায্য করেছিল। বর্তমানে তার বয়স বেড়ে গেছে, আবার যাত্রী হয়ে সে এই বিমানে যাত্রাটাও করল। এটাই ছিল এখানের সবথেকে বড় অদ্ভুত ঘটনা, আর এরই মাধ্যমে এই অদ্ভুত গল্পটার শেষ হয়।